রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 48 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এই আদেশ দেন। 48 দিনের রিমান্ডে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। আমি জানি না এটা রেকর্ড কিনা, এত লম্বা সময় ধরে, মানে 1 মাসেরও বেশি সময়, বলতে গেলে প্রায় 2 মাস রিমান্ডে থাকবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। চুপ্পুর বাসা যতগুলো ইট আছে সবগুলো খুলে নিয়ে চুপ্পুকে তো আনবই, চুপ্পুর বাসা যতগুলো ইট আছে সবগুলো খুলে নিয়ে আমরা বলেছিলাম এই চুপ্পুরে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার লেসপেন্সার চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মস্তদে থাকতে পারে না। কথাটা ভালো লাগে নাই, কথাটা ভালো লাগে নাই আপনাদের। আজ যখন সে রাষ্ট্রপতির মস্তদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। 24পন্থী জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। বিএনপির ভিতরে যারা এসালামপন্থী তারা শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে জোরালো চেষ্টা করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আইনি বিষয় থাকবে, সেটা বলে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবে? আমি তো দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিপক্ষে, এই বিপ্লবের বিপক্ষে। বিএনপির মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ডুবাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। খবর, জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল বাংলাদেশে জুলাই বিপ্লব হওয়ার পরও হাসিনার রেখে যাওয়া ভৃত্য পাহারাদার শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। দর্শক, এটা একটা সুখবর এবং তিনি বাঁচতে পারবেন বলে মনে হচ্ছে না। এ বিষয়ে বিএনপির মধ্যে সিভিয়ার ইখতিলাফ রয়েছে। বিএনপির ভিতরে যারা এসালামপন্থী তারা শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে জোরালো চেষ্টা করছে, এটা নিয়ে আলাদা আলোচনা করছি। কিন্তু যতই চেষ্টা করেন না কেন, আইনের বেড়াজালে শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসতে হবে, আটকা পড়তে হবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে দর্শক। তবে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের একটা ক্ষমতা বাংলাদেশে আছে। জামাত ইসলামীর চাওয়া বা জামাত ইসলামীর সাথে একদম রেড লাইন ক্রস করা বিএনপি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। এই জায়গায় যেহেতু সরাসরি জামাতের ইন্টারেস্টের সাথে শাহাবুদ্দিন চুপ্পুর একটা কনফ্লিক্ট আছে, যেমন জামাতের ইসলামী ব্যাংক দখলের সাথে শাহাবুদ্দিন চুপ্পু জড়িত, তো জামাত নানান বিষয়ে কম্প্রোমাইজ করতে পারে, একদম আনকম্প্রোমাইজিং সেটা বলবো না, কিন্তু ইসলামী ব্যাংক প্রশ্নে এই শাহাবুদ্দিন চুপ্পুরা যেটা করেছে এই জায়গায় জামাত কম্প্রোমাইজ করবে না। এই জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে আটকাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের আওতায় আনতে জামাত ইজ ভেরি সিরিয়াস। নেপথ্যে জামাত সিরিয়াসলি কাজ করছে। হ্যাঁ, উপরে উপরে কথার কথা বা বাক সর্বস্ব অনেক অবস্থান এনসিপির দেখছি, তারও গুরুত্ব আছে, কিন্তু ভিতরে ভিতরে শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের বেড়াজালে আটকাতে কাজ করছে জামাত। বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এসালাম কাণ্ড, ইসলামী ব্যাংক কাণ্ড, নানান ক্ষেত্রে এগুলোর সমস্ত ফাইলপত্র পদত্যাগের পরেই জামাতের লোকজন নাড়াচাড়া দিয়েছে। জামাতের লোকজনেই বা জামাতপন্থীরা যারা জামাত বলায় চলে তারাই খবর দেখেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। কারা করছে আমি আসছি বিস্তারিত। এবং সেই এসালাম কাণ্ডের যে ঘটনা, এটা যাতে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক, দুদক। বাংলাদেশ ব্যাংক তদন্ত করতে চাচ্ছে না, এটা আলাদা আলোচনা করবো। কেন চাচ্ছে না? ইটস ভেরি সিম্পল, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি এসালামের দালাল, এসালাম অ্যাপয়েন্টেড লোক, অতএব সে এসালাম তো আর এক এসালামকে বাঁচাতে চাইবেই। কিন্তু জামাতপন্থী লোকজন এই ফাইলগুলো সব নাড়াচাড়া দিচ্ছে এবং শিশির মনিরদের তৎপরতা দেখেন।
কিভাবে কেন তাকে বিচারের আওতায় আনা যায় এই বিষয়ে বারবার বলছে। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থেকে শুরু করে যে কোনো মামলা করা যায়, কোনো সমস্যা নেই, রানিং রাষ্ট্রপতির বিরুদ্ধে করা যায় না। অতএব জামাতের এখানে একটা কঠিন তৎপরতা আছে, এই কারণেও শাহাবুদ্দিন চুপ্পু আটকে যেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপর রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, শাহাবুদ্দিন চুপ্পু একটা সমঝোতা করেছেন বিএনপির সাথে, যাতে তাকে বিদেশ যেতে দেওয়া হয়। বিদেশ যেতে দেওয়া এটা একটা সমঝোতা, এটা একদম কঠিনভাবে শাহাবুদ্দিন চুপ্পু গ্যারান্টি চেয়েছেন যে আমাকে বিদেশ যেতে দেন, আমি পদত্যাগ করছি, আপনারা যা বলবেন ওইটা শুনবো, কিন্তু আমার পদত্যাগের পর বিদেশ যেতে দিতে হবে, আমি জেল খাটতে পারবো না। হ্যাঁ, এই শর্তে বিএনপিও রাজি হয়েছে, এই শর্তে বিএনপিকে সার্ভিস দিয়েছে, বিএনপি যা শিখিয়ে দিয়েছে সেটা বলেছে। কিন্তু সেটা বললো এই ধরনের কমিটমেন্ট থাকে না। যেমন ইউনূসের সাথে কিন্তু অনেক সমঝোতা বিএনপির সাথে ছিল, কিন্তু সেই সমঝোতা বিএনপি ক্ষমতা আসার পর কিন্তু অনেক কিছুই পল্টি মেরেছে। আবার ভারতের সাথে তারেক রহমানের অনেক সমঝোতা ছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এগুলো অনেক ক্ষেত্রেই তারা পল্টি মেরেছে। ইট মিনস ক্ষমতা আসার আগের অনেক কথা বা ঘটনা ঘটার আগের অনেক সমঝোতা ঘটনা ঘটার পর থাকে না, বিজয়ী পক্ষ নিজের মতো করে ব্যাখ্যা দেয়। এখন চুপ্পুকে বিদেশ যেতে দেবে, দ্যাট মিনস সেফ এক্সিট জিতে দেবে, এ বিষয়ে বিএনপি চুপ্পু সরাসরি সমঝোতা হয়েছে, আমরা একদম নিশ্চিতভাবে জানতে পেরেছি। কিন্তু সেই সমঝোতার উপর বিএনপি শেষ পর্যন্ত নাও টিকতে পারে, এই সমঝোতা লঙ্ঘন করে চুপ্পুকে গ্রেপ্তার করতে পারে, বিদেশ যেতে বাধা দিতে পারে। এবং অলরেডি বিএনপির একটা অংশ সিরিয়াসলি চাচ্ছে যে চুপ্পুকে বিদেশ যেতে দেওয়া যাবে না, গ্রেপ্তার না করলেও বিদেশ যেতে দেওয়া যাবে না। তো সেখানে অলরেডি সিএমইসি চিকিৎসা নিতে বলা হয়েছে যে আপনি সিএমইসি ডাক্তার দেখান, আর ডাক্তার যদি দরকার হয় বিদেশ থেকে, আমিরে জামাতে কথা বলেছেন যে বিদেশ থেকে আনবো, কিন্তু ভাই বিদেশ যাওয়ার নাম নিয়েন না, সেই জায়গায় চুপ আটকে যেতে পারে। এই যে দৃশ্যপট এতক্ষণ যেটা বললাম, এটা আমাদের জুলাইপন্থীদের জন্য একটা সুখবর যে জুলাইয়ের একজন সরাসরি জুলাইয়ের শত্রু, গণহত্যাকারীর দোষর, সে সেফ এক্সিট পাবে। এতদিন রাষ্ট্রপতি ছিল, এটাই তো আমাদের জন্য লজ্জার, এখন আবার সেফ এক্সিট পাবে, এটা হতে পারবে না। তবে যেভাবে চারদিকে তাকে চেপে ধরা হচ্ছে, মামলা, শিশির মনিদের ব্যাখ্যা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। আর বিএনপির একটা অংশ এক্ষেত্রে আন্তরিক। এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং আইনমন্ত্রী তিনি কিন্তু এসালাম গ্রুপের না, আইনমন্ত্রী একসময় বাম ছিলেন কিন্তু এসালাম গ্রুপের না। অতএব আইনমন্ত্রী এখানে সঠিক অবস্থানে আছেন, তিনি বলছেন যে না, অবশ্যই আমরা গুরুত্বের সাথে দেখব তার বিরুদ্ধে মামলা হলে, অভিযোগ হলে। অতএব আইনমন্ত্রী যে বক্তব্য, তাতে তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ নাই। আইনমন্ত্রীর এই বক্তব্য পজিটিভ। সালাউদ্দিন আহমেদ এসালামের লোক, তার বক্তব্য আলাদা আলাদা। আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি তো নিজের বাসায় চলে আসছে, আপনারা জানেন, অসুস্থ, যার জন্য পদত্যাগ করছে। উনি মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, ভুইলা যায়, নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের ব্যাপার হয়ে গেছে আর কি। বয়স হয়েছে তো, নার্ভের কোনো একটা তারতুর হয়তো ছিঁড়া গেছে, যার জন্য এরকম হইতে পারে। যাই হোক, চিকিৎসা নিবে। এখন দেশে চিকিৎসা নিবে না বিদেশে চিকিৎসা নিবে? ওনাদের মতো মানুষরা তো বিদেশেই চিকিৎসা নেয়। এখন উনি কবে বিদেশ যাবে সেটা দেখার অপেক্ষায়। এর মধ্যে অনেক কথাবার্তা চলতেছে। আবার ওইদিকে দিল্লি থেকে আমাদের আপাও কিন্তু একটা অডিও বার্তা দিছে, খুব মাইন্ড করছে উনি বলছে এই বিএনপি মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। বেগম খালেদা জিয়ার আমলের কথা উনি তুইলা ধরছে, মানে আপা তুইলা ধরছে। ওই টাইমে বি চৌধুরীর সাথে, রাষ্ট্রপতি বি চৌধুরী বিখ্যাত ডাক্তার, আমি একবার গেছিলাম উনার কাছে। খুবই ভদ্রলোক, মার্জিত, ভদ্র এবং এত মধুর মিষ্টি ভাষী, কল্পনা করা যায় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে খুঁজা বাই করছিল। উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, ওনাকে জোর করেই আনছে যে আপনি রাজনীতিতে আসেন, ভালো মানুষের রাজনীতিতে আসার দরকার আছে, যার জন্য উনি আসছিল। এবং এই বিএনপি থেকে উনি রাষ্ট্রপতিও হয়েছিল। তারপরে বেশি দিন টিকতে পারে নাই। কারণ কি জানেন, রাষ্ট্রপতির পদটা তো একটা নিরপেক্ষ জায়গা থেকে হয়, কোনো দলের থেকে হয় না। যার জন্য উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাইতে চায় নাই, কবর জিয়ারত করার জন্য। আবার উনি এইটাও বলছিল তখন যে ওইখানে যাইতে হলে তো আমাকে ওই টঙ্গিপাড়াও যাইতে হবে, দুই জায়গায় যাইতে হবে, যার জন্য টিকতে পারে নাই। যার জন্য ওই যে মহাখালী রেলগেট না মগবাজার রেলগেটের ওই মাঝখান দিয়ে একবার দৌড়াইতে হয়েছিল। ওনার পায়জামা টায়জামা ছিঁড়া ফালাইছিল, তো পাঞ্জাবি ছিঁড়া ফালাইছিল এই বিএনপির ছেলে পেলে। অনেক আগের পুরনো কথা, ওই কথাটাই তুইলা ধরছে আমাদের আপা। আপা বলতেছে এই বি চৌধুরীর সাথে ওনারা খারাপ ব্যবহার করছে, আর কার সাথে? প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথেও খারাপ ব্যবহার করছে, তাকেও জেলে ঢুকাইছে। ওরা মুরব্বীদেরকে, সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে জানে না। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে।
তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না। আর কতটা সম্মান দিবে? দেখেন, রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরও তো ওনার সুযোগ সুবিধা সব কিছু রাখছে। ওনার সিকিউরিটি থেকে আরম্ভ করে বেতন ভাতা সব কিছুই চলমান। এমন একজন মানুষ এ রাষ্ট্রপতি, যাকে আইনের আওতায় আনা যায় না, আর কি সম্মান দিবে? হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব বলছে, ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের, যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয়, হ্যাঁ, বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুইজন দুজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। ছুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার ছুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাই প্রতিও দেখাচ্ছে না, যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে ছুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না কোন একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা যদি না হইতো, অডিও কলটা তো আপনারা শুনছেন ছুপ্পু সাহেবের, ওইখানে ওই সাংবাদিক কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নেরই জবাব দিচ্ছিল উনি কি বলতেছে? সংবিধানের 51 অনুচ্ছেদের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, রাষ্ট্রপতির বিচার করা যাবে না। আর এনসিপির ওরা আমার কাছে তো শপথ নিছে, আমি তো ওদেরকে উপদেষ্টা বানাইছি। আর বিচারের প্রশ্ন যখন সাংবাদিক তুললো, তখন বলতেছে কিসের বিচার? 51 অনুচ্ছেদ পড়া নেন। হ্যাঁ, পড়তে বলছে সবাইকে ওই সংবিধান। সবাই সংবিধান পড়া শুরু করছে। সংবিধানের মধ্যে এমন কিছু কি আসলেই লেখা আছে যে উনি বিচারের ঊর্ধ্বে? তাহলে ভাই এরশাদ সাহেবের বিচার কেমনে হয়েছিল? উনিও তো প্রেসিডেন্ট ছিল, তাই না? 5 বছর জেল খাটছে তো এরশাদ সাহেব। কিভাবে জেল খাটলো? ওনার টাইমে কি এই সংবিধান ছিল না? ওই একই সংবিধান তো এখন। নিশ্চয়ই বিচার করা যাবে ভাই। হ্যাঁ, বড় বড় যারা ভোক্তা, যারা সংবিধান বুঝে, তারা কিন্তু এখন মুখ খুলতেছে। শিশির মনির সাহেব বলছে, অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব বলছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে, 51 অনুচ্ছেদের 2 এর মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব অন্যায় করছে, যদি কোনো অপরাধ কইরা থাকে, সেটার অবশ্যই বিচার হইতে পারে। আর এখন যে উনি রাষ্ট্রপতির পদ থেকে সরে আসছে, এখন যদি উনি কালকে একটা বিরাট বড় অন্যায় করে, কাউকে যদি দুনিয়া থেকে সরায় দেয়, নিজের হাতে প্রমাণ থাকে, বিচার হবে না? কেন বিচার হবে না? আইন সবার জন্য সমান। কিন্তু কেন ওনারা এভাবে কথা বলতেছে? বেহুদ একটা ব্যাপার, তাই না? এইভাবে কেন তারা উত্তর দিতেছে? আমাদের যে আইনমন্ত্রী আছে, উনি আবার অন্যরকম একটা কথা বলছে যে হ্যাঁ, ওনার যদি আগে কোনো অপরাধ থাকে সেগুলো বিচার হইতে পারে, কিন্তু দেখতে হবে এই বিচারটা কারা দিতেছে, অভিযোগটা কারা করতেছে, মামলাটা কারা করতেছে, তারা কারা, সেটা আগে দেখতে হবে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যারা এই মামলা টামলা করতে চাইতেছে, ওনার বিরুদ্ধে কথা বলতেছে, তাদের দাড়ি টুপি আছে কিনা, এমন কিছু বুঝাইতে চাইলো কিনা বুঝলাম না। কারণ উনি ওইটা দেখতে চাইতেছে কারা মামলা করবে, সেটার উপরে নির্ভর করে ওনার বিচার হবে কি হবে না, ওনাকে মামলার আওতায় আনবে কি আনবে না, হাবি জাবি কথা। ওই আবাই তো বলতেছে ওনাদের অতীতের কথা, অতীতে ওনারা ওনাদের রাষ্ট্রপতিদের সঙ্গে কি ব্যবহার করছে, আপাতত সেটা নিয়েই কান্নাকাটি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তো এত বড় অন্যায় হইতেছে, ছুপ্পু সাহেবরে সরাই দিল, এইটা নিয়ে এত কথা হওয়ার তো কিছু নাই। ওনার তো সইরা যাওয়ার কথা ছিল আরো 25-24 মাস আগে। এতদিন যে উনি ছিল, কি উপকারটা করলো, কেন এত কৃতজ্ঞতা, এইটুক নিয়ে কথা বইলা ভিডিওটা শেষ করুন ভাই। কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞ না ভাই, সব হইলো চালাকি। ওই যে অ্যাকশনের রিয়াকশন, আমি যদি বলি নেন, আপনি বলবেন দেন, আমি যদি বলি নে বেটা, আপনি বলবেন দে বেটা। এখন এইভাবে কেন কথা বলতেছে জানেন? যেন বিরোধী দলের রাগ উঠাইবার জন্যই তো এই কথাগুলা বলতেছে। কিসের এমন মধুর সম্পর্ক? কেন এই মধুর সম্পর্ক হবে ছুপ্পুর সাহেবের সঙ্গে? স্বয়ং আওয়ামী লীগের মানুষের সাথেই তো ছুপ্পুর সাহেবের ভালো সম্পর্ক ছিল না। উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল কেউ মাইনা নিতে পারে নাই, মাইনা নিতে বাধ্য হয়েছে কেন? ওই যে শেখ রেহানার কারণে আর এস আলমের কারণে। কারণ বোন যদি আবার বিগড়া যায়, শেখ রেহানা যদি বিগড়া যায়, যদি প্রধানমন্ত্রী হইতে চায়, এই আওয়ামী লীগের ভিতরে 2টা দল ছিল, একটা দল ছিল কিন্তু শেখ রেহানার, ওই পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই ছুপ্পু সাহেব। কিন্তু জুলাই এত বড় পরিবর্তনের পরে ওই প্রেমটা দেখাবে বিএনপি? নিশ্চয়ই না।
বিএনপি এ ধরনের কথাবার্তা কেন বলতেছে? যেন সবাই রাগ উঠে। রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঠুকে দিবেন, বেশ কয়েকটা মামলা ঠুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঠুকে, তাহলে তো আর বিদেশ যাইতে পারলো না কে? ছুপ্পু সাহেব। হয়তো ওনারা ভিতরে ভিতরে কথা দিছিল, আপনাকে বিদেশে পাঠায় দেবো, চিকিৎসার জন্য আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, সিগনেচার করেন, তখন হয়তো কথা দিছে। এখন ওই কথা ঘুরাইতেও তো পারে, কোনো ব্যাপার না। ওনারা তো সবসময় কথা দিয়ে কথা ঘুরায়। গণভোটের রায়ের কথা কি বলছে? যে আমরা তখন একটু অভিনয় করছি, চালাকি করছি জাতীয় ভোট পাওয়ার জন্য। ওনারা এভাবেই তো কথা ঘুরায়, ওনার সঙ্গেও কথা ঘুরাবে। ছুপ্পু সাহেবকে যা কথা দিছে ওই কথা রাখবে না। ওনারা এইসব কথা বইলা সবাই রাগ উঠাই দিছে। আর ছুপ্পু সাহেব নিজেও ভাই যেভাবে কথা বলছে, ধুর কিসের বিচার, এতে কিন্তু ভাই রাগ উঠবে। ওই যে বললাম, অ্যাকশনের রিয়াকশন, দেখবেন অনেকগুলা মামলা হবে। আর এই মামলাগুলা হইলে উনি আর বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না। সরকার বলবে আমরা কি করব, এখন তো ভাই মামলা টামলা আপনার, দেখি কি করা যায়। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি উনি চইলা যায়, তাহলে আপনারা কাগজে কলমে লেখা নেন, এই জুলাইয়ের আমাদের কিচ্ছু হবে না। এই জুলাইয়ের কোনো স্বীকৃতি আমরা পাবো না। না যত রকম গন্ডগোলি করেন না কেন, ওনারা সামলাবে। জানি না কোথায় পাইছে ওনারা এত জোর। আসলে হয়েছে কি জানেন, রাজনীতির মধ্যে না জোর যার মূল লোক তার, এটা হয়ে গেছে। আপনাকে দুর্বল পাইলেই না ঠাইসা ধরবে। যদি ওনারা ওনাদের গায়ের জোরটা দেখাইতে পারে, গায়ের জোর বলতে আমি মারামারি বুঝাচ্ছি না, ধরেন একটা মহাসমাবেশ তো লাগবেই এই জুলাইয়ের জন্য। হ্যাঁ ভাই, পুরা ঢাকা শহর ব্লক করে দিয়ে একটা মহাসমাবেশ করতেই হবে। দেখাই দিতে হবে যে হ্যাঁ, মানুষ স্বাধীনতা চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ ওই আগের মতো কৃতদাস হইতে চায় না। এটা বুঝাই দিতে হবে। যতক্ষণ না বুঝাই দিতে পারবে, ততক্ষণ কোনো কিছু আদায় হবে না। সবাই অপেক্ষায় থাকেন, হতাশ হবার কিছু নাই। খারাপ দিন বেশি দিন থাকে না তো ভাই, খারাপ দিন বেশি দিন থাকে না। ওই যে একজন আছে না, সবই দেখতেছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতির আসনে শাহাবুদ্দিন চুপ্পু স্থায়িত্ব নিয়ে প্রথম থেকেই এক ধরনের অনিশ্চয়তা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা রাজপথের নানা চাপের মুখেও তিনি টিকেছিলেন মূলত সামরিক বাহিনীর একটা পরোক্ষ সুরক্ষার কারণে। কিন্তু নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনার আমলে মনোনীত কোনো ব্যক্তিকে শীর্ষ সাংবিধানিক পদে রেখে দেশ চালানো কতটুকু ঝুঁকিপূর্ণ। দিল্লির উস্কানি এবং ক্ষমতা পূর্ণ দখলের নানা হুমকির মুখে রাষ্ট্রপতির পদ থেকে চুপ্পুর প্রস্থান ছিল এক ধরনের কৌশলগত পদক্ষেপ। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় তো কেবল প্রথম অধ্যায়। আসল সংকট কিন্তু সেনা সদরকে নিয়ে। ইতিহাসের পাতা একটু উল্টালে 2006 সালের সেই অশুভ 1/11-এর কথা নিশ্চয়ই সবার মনে পড়ে। বেগম খালেদা জিয়ার সরকারের মেয়াদ শেষে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন, যার পরিণতিতে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে শীর্ষ নেতাদের জেল খাটতে হয়েছিল বন্ধুরা, এবং টানা 17 বছর প্রবাসে কাটাতে হয়েছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানকে। সেই অমানবিক অভিজ্ঞতার পুনরাবৃত্তি 2026 সালে এসে বর্তমান সরকার কিছুতেই হতে দিতে চায় না। আজকের রাজনীতিতে যারা ক্ষমতার মূল চালিকা শক্তি, তারা বেশ ভালো করেই জানে যে সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা দায়িত্বে থাকলে যে কোনো সময় আরও একটি সেনা শাসনের কালো ছায়া নেমে আসতে পারে। এই সন্দেহের পিছনে কারণও কিন্তু কম নয়। প্রথমত, জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক কিন্তু সর্বজন বিদিত। গণঅভ্যুত্থানের দিন শেখ হাসিনাকে নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার পিছনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন আজও আছে। দ্বিতীয়ত, রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে যে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, সামরিক বাহিনীর প্রধান হিসাবে তার দমনে সেনা প্রধানের নীতি ছিল কিছুটা ঢিলে ঢালা। বন্ধুরা, এমনকি মাঠ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সাথে সাধারণ সিপাহীদের মধ্যেও সেনা সদরের এই নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তুষ্ট তৈরি হয়েছিল। কোন নির্বাচিত সরকার কি এমন অনাস্থা আর ঝুঁকি নিয়ে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে? ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে ঠান্ডা মাথার প্রশাসনিক চাল। বল প্রয়োগ করে বা হঠাৎ আদেশ জারি করে সেনা প্রধানকে সরালে সেনা অন্দরে যে প্রতিক্রিয়া হতে পারে সে সম্পর্কে সরকার খুবই সচেতন। তাই একজন সুপরিকল্পিত উপায়ে পদ তৈরি করা হচ্ছে। একদিকে সেনা সদরের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এনে ডিজিএফআই এর প্রধান সহ গুরুত্বপূর্ণ পদে আস্থাভাজন ও পেশাদার অফিসারদের বসানো হয়েছে। অন্যদিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জাতিসংঘে কোনো উচ্চ পদ কিংবা কোনো প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে একটি সম্মানজনক বিদায় বা সেফ এক্সিটের বন্দোবস্ত করা হচ্ছে। বন্ধুরা, নতুন সেনা প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মঈনুর রহমানের মতো বিশ্বস্ত ও পেশাদার কর্মকর্তাদের নামও কিন্তু আলোচনার শীর্ষে উঠে আসছে। তবে এই পুরো সমীকরণটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই বন্ধুরা। এর পিছনে রয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং ভূ রাজনীতির তীব্র টানাপোড়েন।
দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।